চলো চলো তাড়াতাড়ি চলো, দুপুরের আগেই পৌঁছাতে হবে। এই শহরে যে কটি পরিবার আছে তার মধ্যে খান বাহাদুরের পরিবারটি সবচেয়ে ধনী। কিন্তু আপনার নামটা ভুলে যাচ্ছি, আপনার নামটা যেন কি? মেসুদ। হ্যাঁ, আমার নাম সোহেল খান মেসুদ। আমার নামটি মনে আছে তো? জি, রাজন। আমি বিস্মিত হচ্ছি আপনাকে দেখে। আমি ভাবতেই পারছি না যে আপনার মতো কেউ ওবারের আত্মীয় হতে পারে। আমি তো আপনাকে বলেছি আমি ওদের খুব দুঃসম্পর্কের আত্মীয়। মানে মানে এতটাই দুঃসম্পর্কের যে আমাকে ওই পরিবারের আত্মীয় না বলাই ভালো। গ্রামে একটা প্রবাদ চালু আছে, গাই বিয়েলো মাঠে তো সেই সুবাদে মামা তো ভাই। আচ্ছা, আপনি আমার কথায় রাগ করছেন না তো? না। অবশ্য আমরা এই শহরে ঢুকবার পথটা দিয়ে নামতে পারতাম। সেই স্টেশনটা অনেক বড়, সেখানে অবশ্য ট্যাক্সি ক্যাবও পাওয়া যেত। কিন্তু আমার মনে হলো সেখানে নামলে আমাদের অনেক লোকের সঙ্গে দেখা হয়ে যেত। খান বাহাদুরের মেয়েরা জালিম ফাড়া সুন্দরী, এর মধ্যে ইভা, কি বলবো। তবে আমার চাই এই শহরের সেরা সুন্দরী নাসির চৌধুরীকে। আমার একটা অসহ্য মাথা ব্যথা আছে, তখন আমার খুন খারাপি করতে ইচ্ছে করে। ট্রিটমেন্টের জন্য বাইরে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ খবর পেলাম বাবা মারা গেছে। আর আমার চাচা, তার কোনো সন্তান ছিল না তো, তাই সে আমার মতো একজন সুযোগ্য সন্তানকে তার সমস্ত ব্যাংক ব্যালেন্স, টাকা, সম্পত্তি দান করে গেছে। আচ্ছা, এসব সম্পত্তির মূল্য কত হতে পারে বলে আপনি মনে করেন? আমি ঠিক জানি না। আচ্ছা, তখন যে বললেন যে আপনি খান বাহাদুরের দুঃসম্পর্কের আত্মীয়, সেটা কি ধরনের? আচ্ছা, আপনার ওই বীজি রোগের আগে শারীরিক বা মানসিক অবস্থাটা কেমন হয় বলুন তো? আমার মনে হয় তখন আমি আলোর মতো একটা কিছু দেখতে পাই, আমার ভীষণ ভালো লাগে। আপনি একটা আধ্যাত্মিক আলোর কথা বলছেন। না, আপনি অলৌকিক আলো দেখেন, অথচ দেখুন, আপনি নিজেই বলেছেন যে এই ভ্যানের ভাড়া দেবার পরে আপনার পকেটে ভাড়া দেবার মতো, ঢাকায় যাবার মতো কোনো টাকাই থাকে না। আচ্ছা, ঢাকার ভাড়া এখান থেকে কত? 20 টাকা? আমি যদি শুনতে ভুল করে না থাকি, তাহলে আপনি খান বাহাদুর ওসমান সাহেবের স্ত্রীর দিকে আসল। তার বাবার কুলে কেউ বেঁচে আছে বলে তো জানি না, তারা বিশাল জমিদারের বংশ। আমি খান বাহাদুর ওসমান সাহেবের সাথে দেখা করতে এসেছি। কেন বলুন? খুব জরুরি একটা দরকার ছিল। কিন্তু কি দরকার তা না বললে তো উনি দেখা করবেন না। আগে থেকে পরিচয় ছিল? জি না। নাম বললে চিনবে না? বোধ হয়। এই শহরে আমি নতুন এসেছি। কি নাম? আমার নাম মিশু। কোথেকে আসা হচ্ছে? জিজ্ঞাসা করছি কোথা থেকে আসা হচ্ছে? ঘোড়ার চালা থেকে। সে তো জঙ্গল, অরণ্য, সেখানে থাকেন নাকি? আমি কি একটা সিগারেট খেতে পারি এখানে? অসম্ভব। ঠিক আছে, আমি আসলে ঘোড়ারতলা অরণ্যে একটা মানসিক হাসপাতালে ছিলাম। তার মানে আপনি 3 বছর আগে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছিল। আমার কি হয়েছিল আমি ঠিক জানি না, তবে সবাই বলতো আমি নাকি বদ্ধ পাগল। তাই?
আমি হঠাৎ হঠাৎ মূর্ছা যেতাম, আর অদ্ভুত সব আলো অন্ধকার আমার চোখের উপরে দুলতে থাকতো। এখন এখন আমি বেশ সুস্থ, কিন্তু চিকিৎসাটা শেষ হয়নি। 2 বছর আগে আমার যিনি খরচ চালাতেন তিনি আমার খালা হঠাৎ করে মারা যান। তারপর তার দুঃসম্পর্কের আত্মীয় মিসেস ওসমান তার চাচাতো বোন শ্যামলী খালাকে এই বাড়ির ঠিকানা একটা চিঠি দেন। তিনি কোনো উত্তর দেননি। ঘোড়ার চালা থেকে বাসে ট্রামে আজ 3 দিন। ভাবলাম স্যার ভেতরে আছে, আমি ওনাকে সব বলছি, আপনি অপেক্ষা করুন। আমি বলতে চাই যে আপনি রাজনগরে নতুন কোন ইন্ডাস্ট্রি না করে আপনি বরং জিরাবুদ্দিকে চেষ্টা করুন। কখনো জমি সস্তা, আর তাছাড়া প্রোডাক্টের ট্রান্সপোর্টেশন সহজ, কারণ পুরো বর্ষা মৌসুমে নদী খাল বিল নেভিগেটেবল থাকে, আর শুকনো মৌসুমে তো পাকা রাস্তা একেবারে সোজা গ্রামের ভেতর পর্যন্ত চলে গেছে। সাউথ কোরিয়ান এক্সপার্টরা কাল আসছেন, আশা করছি জায়গাটা দেখে আনতে পারবো। স্যার, মানসিক হাসপাতাল থেকে একটা লোক এসেছে আপনার সঙ্গে দেখা করবে। সে বলছে আপনি তার আত্মীয়। তাকে জান, আপনাদের বংশে কোনো মানসিক রোগী আছে বলে তো কখনো শুনিনি। না, তা ঠিক নয়। লোকটি বলছে ও ম্যাডামের বংশের লোক, তার মানে ম্যাডাম ওনাকে চিনবে। ঠিক আছে, ওকে নিয়ে এসো। শোনো, 5 মিনিট পরে আনবে। নাসির চৌধুরীর ব্যাপারটা, অর্থাৎ নাসির চৌধুরী এবং তোমার সম্পর্কের ব্যাপারটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি আমার মেয়ের ইভার ব্যাপারে তার মাকে কিছু বলতে পারবো বলে মনে হয় না। শহর তো ছোট, তোমাকে আর নাসির চৌধুরীকে নিয়ে এই শহরে অনেক মুখরোচক গল্প চালু আছে। আমি এ ব্যাপারে আহাদগুনির সঙ্গে আলাপ করেছি। আহাদগুনি যদি নাসির চৌধুরীকে বিয়ে করে তবে আমি তাকে যৌতুক হিসেবে 5 লক্ষ টাকা দেব। আর আপনি তো জানেন যে আহাদগুনির পরিবার অত্যন্ত নেডি। নাসির চৌধুরীর বিয়ে হয়ে গেলেই আমি ইভার ব্যাপারে চাচিমার কাছে প্রপোজাল পাঠাবো। পুত্রিটা ওখানে দেখে একটা ভালো হতো না? না না, এটা আমার সঙ্গেই থাকে। আজ সন্ধ্যায় নাসির চৌধুরী একটা পার্টির আয়োজন করেছে। এই পার্টিতেই আহাদগুনি নাসির চৌধুরীর হাতে এনগেজমেন্ট রিং পরাবে। স্যার, এই যে ওর নাম মিশু, আসছেন ঘোড়াতলা মানসিক হাসপাতাল থেকে। আসসালামু আলাইকুম। আমি তো যথার্থই একটা পাগল দেখছি। জি না, আমি সুস্থ। বাইরের থেকে পাগল মনে হলেও আমি আসলে সুস্থ। বলো, আমি তোমার জন্য কি করতে পারি? প্রফেসর স্নিডার এই চিঠিটা আপনাকে দিয়েছেন। স্নিডার প্রফেসর অফ সাইকোলজি? আপনার সাথে বিদেশে পরিচয় হয়েছিল। আমার কোনো নিকট আত্মীয় নেই জেনে চিঠিটা তিনি আপনাকে লিখেছেন। বলি চিঠিটা শুনি না। হ্যাঁ বলি, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। জি স্যার। তাহলে চলো তোমার রুমে বসে কথা সেরে ফেলি। বলি, নাসির চৌধুরীর ব্যাপারে তুমি কোনো অমত করো না। হতে পারে তার ব্যাপারে শহরে অনেক মুখরোচক গল্প চালু আছে। স্যার, আমি আমাদের পারিবারিক আর্থিক অবস্থার কথা বিবেচনা করেই এই বিয়েতে রাজি হয়েছি। হ্যাঁ, তুমি কিন্তু এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো। স্যার, আপনি কি আমার সঙ্গে আসবেন? হ্যাঁ, চল। আমার স্ত্রী তোমাকে দেখলে হয়তো খুশি হবে, অবশ্য তার মেজাজ মধ্যে যদি ভালো থাকে। স্ত্রীটা কেমন আছে? জি ভালো, তবে হাসপাতাল থেকে এবছর হঠাৎ করেই রোগীর সংখ্যা বেড়ে গেছে। তাই নাকি? আমাদের সমাজ যেমন জটিল আর অপরাধ প্রবণ হয়ে উঠেছে। আচ্ছা, এই শহরে তুমি থাকবে কোথায়?
জানি না, হয়তো সস্তা কোনো হোটেলে। কিন্তু দিদার যে লিখেছেন তুমি কপোর্দক্ষিণ। জি না, আমি কপোর্দক্ষিণ নই, আমার কাছে এখনো 150 টাকা আছে। 150 টাকা? তা তুমি লেখাপড়া কতদূর করেছ? আমার মাথার অসুখটার জন্য লেখাপড়া বেশি দূর করতে পারিনি, তবে প্রফেসর স্নেডারের তত্ত্বাবধানে আমি বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস পড়েছি। ওই জার্মান ভাষা খানিকটা শিখেছি। এতে তো তোমার চাকরির কোনো সুবিধা হবে না। চাকরির জন্য কি পড়াশোনা করেছ? আমি খুব ভালো ক্যালিগ্রাফি করতে পারি, অবশ্য ফাদার স্নেডার বলেছেন। ক্যালিগ্রাফি মানে ওই সুন্দর নকশা করে হাতের লেখা? বাহ, তুমি তো জানো যে নাসির চৌধুরীকে আমারই বিয়ে করা উচিত ছিল। তুমি তো জানো যে যখন 8 বছর বয়স তো বাবা মারা যান, আমি ওকে গ্রাম থেকে এনে শহরে মানুষ করেছি। আমি চেয়েছিলাম ও ভালো থাকুক, কিন্তু রূপের প্রশংসা ওকে বিয়ে পড়াও করে তুলেছে। আর আমি এও শুনেছি যে পেইন্টার রাজন এবং তুমি, তোমাদের মধ্যে ভালোবাসা পাওয়া নিয়ে একটা লড়াই চলছে। না না, তা ঠিক নয় ধনী, আমি সব জানি। ওকে আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা কাজ দিতে হবে। আঙ্কেল, আমি তো ঠিক বুঝতে পারছি না। আসলে ওর একটা কাজের প্রয়োজন। আমি দেখেছি ওর বুদ্ধি অনেকের চেয়ে ভালো। গরিব ওর থাকা খাওয়ার জন্য 5,000 টাকা দিয়ে দিল, আর তোমার বাড়ির যে অংশ তুমি ভাড়া দিয়েছো সেখানে ওর থাকার ব্যবস্থা করেছে। তুমি যাওয়ার আগে তোমার খালা আমার সঙ্গে অবশ্যই দেখা করেছে, ঠিক আছে? গাছের গুড়ির দিকটা একটু অন্ধকার হবে না? হতে পারে, মনে রেখো বিকেল বেলা গাছের গুড়ি কিন্তু অন্ধকারে থাকবার কথা। ছবির একটা এক্সিবিশন করবো আমি, এ নাকি? আমি এখন যাচ্ছি, সন্ধ্যা পার্টিতে দেখা হবে। আঙ্কেলকে বলবে আমি ফোনে কথা বলবো। দেখুন, আমার বাড়িটা বেশি বড় না, যে অংশে ভাড়া দিয়েছি সেটা খুব ছোট। আপনার কোনো অসুবিধা হবে না? ছবিটা দেখুন তো। তিনি কোথায় নাসির চৌধুরী, নাম জানেন কি করে? তিনি কখনো কারো স্ত্রী হতে পারেন না। নিজের রূপ সম্পর্কে তার ধারণা তিনি ঐশ্বরিয়া। আজ সন্ধ্যার পার্টিতে ওকে আমি এঙ্গেজমেন্ট রিং পরাবো, চেষ্টা করে দেখুন। আশ্চর্য, আপনি গণক নাকি? দেখুন, শুভ দিনে অশুভ কোনো কথাবার্তা বলবেন না। তা আপনি তো একে ভালোবাসেন না কেন? এ কথা হয়েছেন কেন? আমি আপনাকে ভালোবাসি না। আপনি এই মুহূর্তে নাসির চৌধুরীর কথা ভাবছেন না, ভাবছেন আর একদিনের কথা। কি আশ্চর্য! এই ছবিটা দেখুন তো। আচ্ছা, এই যে ছবিটা দেখলেন, সুযোগ পেলে আপনি এই মেয়েটাকে বিয়ে করবেন? ঠিক জানি না, আমার মাথায় দোষ আছে, তাই অসুস্থ থাকি। আমার পক্ষে হয়তো কাউকে বিয়ে করা সম্ভব না। আচ্ছা, এই যে লোকটা,
এই লোকটা কি মেয়েটাকে বিয়ে করতে পারে? একে আমি চিনি। আমরা একদিন এক রাত একই ট্রেনে পাশাপাশি ছিলাম, একই সঙ্গে শহরে এসেছি। কি অবাক! উনি এই মেয়েটিকে বিয়ে করবেন, ইচ্ছে করলে কালই করতে পারেন। কিন্তু চোখ দেখে আমার মনে হচ্ছে বিয়ের 7 দিনের মধ্যে ও হয়তো মেয়েটিকে খুনও করতে পারবে। জানো মা, আজ নাসির চৌধুরীর এঙ্গেজমেন্ট। একটা 1 নম্বরে নষ্ট নেই। সত্যি আমি বলছি। মা এভাবে বলুন। কেন বলবো না শুনি? এই শহরের কোন পরিবারে না তাকে নিয়ে একটা বদনাম নেই, যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। মা, নাসির আপার খুব কষ্ট। আর এই সংসারে আর কেউ নেই, বাবা মা ভাই বোন কেউ না। ঢাকার মধ্যে আছে রূপ যৌবন, হাসি, রূপের কদরে কেউ বোঝে না, মূল্য থেকে দেয় না। কার সঙ্গে এনগেজমেন্ট হচ্ছে শুনি? আমি কি করে জানি? সে বিষয়টিই তো গোপন রাখা হয়েছে। আর নাসিকের বাসাতে একটা পার্টি আছে, সেখানে শহরের একটু ধনী যুবকরা যাবে। ওর যাকে পছন্দ তাকে ঋণ পড়াবে। বলিস কি রে? এটি দেখছি রূপকথার দেশের গল্প। আমি ওকে এই কথা বলেছি। তুই কি করে জানলি? ওর সঙ্গে তোর সম্পর্ক আছে নাকি? কি সাংঘাতিক! হ্যাঁ মা, নাসির চৌধুরীর গলার গানটা তুমি শুনিনি? আর পেন্টিংসের হাত এত টাকা, এমনটা আমি আর কখনো গায়ে দেখিনি। আমি ভাবতেই পারি না আমার কোনো মেয়ে ওর সঙ্গে সম্পর্ক রাখতে পারে। ওকে এভাবে আঘাত দিয়ে কথা বলতে ঠিক হয়নি মা। আমার নাম মিশু, আমি রিঙ্কি খালার চাচাতো বোনের ছেলে। ও, তুমি আমাদের সোনিয়ার ছেলে তাই না? বছর খানেক আগে তুমি আমাকে একটা চিঠি লিখেছিলে কোন এক পাগলাগারদ থেকে। পাগলাগাড়ির থেকে? কি মজা! একটা জলজন্ত পাগলকে সামনে সামনে দেখছি। না মানে আমি সেরকম পাগল নই। অনেক পাগল আছে যারা নিজেদের জামা কাপড় নিজেরা ছেড়ে ফেলে, বাচ্চা ছেলেদের কামড়ে দেয়। আমি সেরকম নই। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি সুস্থ? না মানে পুরো সুস্থ হয়নি, তবে আপনাদের ভয়ের কিছু নেই। আমি প্রফেসর স্নিডারের আন্ডারে ছিলাম। তিনি অসাধারণ পণ্ডিত। আমার 4 বছর চিকিৎসা হওয়ার কথা ছিল, কিন্তু আমার আপন খালা হঠাৎ করে মারা যান, তো তিনি মাত্র 2 বছরের খরচ পাঠাতে পেরেছিলেন। হ্যাঁ, তারপর 1 বছর স্নিডার নিজের খরচে আমার চিকিৎসা চালিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত খরচ কুলিয়ে উঠতে না পেরে আমাকে কিছু বই আর সামান্য পথ খরচ দেন। আমি অনেক ভেবে চিন্তে দেখলাম এই শহরে আপনাদের এখানে আসি। তারপর 1 রাত 1 দিন বাস ট্রেনে করে এখানে এসে পৌঁছেছি। না, আপনাদের ভয়ের কিছু নেই। এর মধ্যে আমার চাকরিও হয়ে গেছে। ওসমান খালুই দিয়েছেন, আর থাকবার জায়গাও দিয়েছেন আহাদ গণিদের বাসা। খুব ভালো, খুব ভালো। না মানে আমি খুব ক্ষুধার্ত। ও ঠিক আছে বাবা, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। আপনার নাম ইভানা? আপনি কি করে জানলেন? আপনি ছবি আঁকেন তাই না? হাতে তুলি। আপনার জীবন কিন্তু অনেক দুঃখের। আপনি কখনো সুখী হবেন না। আপনি তো এভাবে বলছেন কেন? আমাদের খুব আদরের বোন। আমার সাদা গোলাপ, অনেক অনেক আলিঙ্গনের ইচ্ছে নিয়ে তোমাকে চিঠি লিখছি। আমার জীবন তোমার পায়ের নিচেই যেন ঝরা গোলাপের পাপড়ি। তুমি কি মারিয়ে দিও না। তোমাকে পাবার যোগ্যতা আমার নেই, কিন্তু তোমাকে হারালে হয়তো আমি বাঁচব না। ওই চিঠিতে কি লেখা আছে আমি জানি না, কিন্তু ওর কথা আপনি বিশ্বাস করবেন না। মানুষটা একদম ভালো না।
আজ সন্ধ্যায় সে নাসির চৌধুরীর বাসায় পার্টিতে যাবে, আর তুকুন চৌধুরী তাকে দিয়েছে একটা হীরার আংটি। আপনি আপনি একটা অসহ্য লোক। আমার ব্যাপারে নাক গলাতে আসবেন না। যাকে বলে ভাবে পাবে। এটা কি নাকি? এটা আমি ভুল করে নিয়ে এসেছি। আহাত কোন টেবিলে ছিল, উনি আমাকে দেখতে দিয়েছিলেন। এটা তো দেখছি নাসির চৌধুরীর ফটোগ্রাফ। আহাত গনি তাহলে ভিতরে ভিতরে এই ফুল রেখেছে। এসবের মানে কি? আন্টি মানে আমি তুমি তুমি একটা বিরাট কথা। হ্যালো, কে? নাসিতা পেলি? আচ্ছা, শপিং মল আছে। তুমি ও মাহমুদা? আচ্ছা, হ্যাঁ এলে বলো, ইভা ফোন করেছিল। ঠিক আছে। তাছাড়া ওই কাজের লোকটা আমাকে এখানে বসিয়ে দিয়ে গেল, কিন্তু খেতে তো বললো না। আচ্ছা পাগল, আমি বেড়ে দিচ্ছি। আপনি পাগল হলেও আপনাকে আমার খুব ভালো লেগেছে। এত অল্প সময়ের পরিচয়, অথচ আপনি এর মধ্যেই জেনে গেছেন যে আহাতগুলো একটা শয়তান নিষ্ঠুর, আর নাসির চৌধুরী কখনোই সুখী হবে না। আচ্ছা, আপনি আমার কথা যে বললেন, আমার কি? দেখো বাবা, লজ্জা করো না, ভালো করে খাও। খাওয়া শেষ করে তারপর গল্প করা যাবে। না থাক, তোমাকে ধরতে হবে না। বাড়িতে সুন্দরী মেয়ে থাকে একটা জ্বালা বটে। তোমার মেয়েরা হলো এই শহরের নাম করা সুন্দরী, আর খুব সুন্দর হলে জানোই তো কপালে বর জোটে না। আমাদের বরগুলো শুধু বর হবে না, হবে বর কম দাঁত। তাহলে তো ভালোই হতো। বানর যেতে ছিল সন্দেহ, তারপর বর। খালাম্মা আপনি যাবেন না, ওটা এবার ফোন। তুমি জানলে কি করে? হ্যালো এভা, ইস আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি ছিলে না। হ্যাঁ, আমি এইমাত্র মার্কেট থেকে আসলাম, এসে শুনলাম তুমি যে খোঁজ করেছিলে। অবশ্যই আমার নিজেরই একটু দরকার ছিল তোমার কাছে। হ্যাঁ বলো। তার আগে বলো, তুমি কেন ফোন করেছিলে? আজ নাকি তোমার এনগেজমেন্ট? জুয়া জুয়া, এনগেজমেন্ট নয়, জুয়া। টুটু যদি চাইছেন আমার বিয়ে হয়ে গেলেই তিনি ভারযুক্ত হবেন, এবং তাতে প্রমাণিত হবে যে তিনি নাসির চৌধুরীকে লালন পালন করে বিয়ে সাথে দিয়েছেন। তাই তাতে আরো প্রমাণিত হবে তিনি মহান, পরম পূজনীয়, দানশীল, ক্ষমাশীল। তিনি আসলে চাইছেন তার কাছ থেকে অনেক অনেক টাকা নিয়ে কেউ আমাকে বিয়ে করে ফেলেন, কেউ রূপে গরু কিংবা ছাগল। এসো এসো মিশু, চা খাই। খালাম্মা আমি চা খাই না। বাহ, তুমি তো একেবারে অন্যরকম। আমার মনে হয় এখানকার মানুষদের মধ্যে আমি একটা ঘন্টি লাগানো উটের মতন। আচ্ছা,
ভবিষ্যৎ জীবনটা একটু বলুন তো। উনি খুব সাধারণ, 8-10টা মেয়ের মতন। অনেক দামি গয়নাগাটি, দামি জামা কাপড়, দামি বাড়ি, দামি গাড়ি, এইসব। খালাম্মা, ইভা কোথায়? কেন বলো তো, তুমি ওকে খুব পছন্দ করো? জি খালাম্মা। ওইটাই বা হাই, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। মিশু, তোমার অসুখটা কি? ছোটবেলায় আমি যখন স্কুলে পড়ি তখন হঠাৎ হঠাৎ আমি খুব ক্লান্ত বোধ করতাম। আমার মনে হতো আকাশ থেকে একটা আলো এসে পড়ছে আমার চোখে। মনে হতো আমার শরীর ভরা পাপ, আমার খুব বমি পেত, আর তারপর পরই আমি মূর্ছা যেতাম। আমি যখন রাস্তায় বেরোতাম ছেলেরা পাগল পাগল বলে আমার পিছু নিত আর ঢিল ছুটত। আমার তখন মানুষের জন্য খুব মায়া হতো। মনে হতো সব মানুষই আগুনে পুড়ছে, কিন্তু কেউ তা স্বীকার করছে না। আপনি দেখি দার্শনিকের মতো কথা বলছেন। তুমি যখন পাগলা গাড়িতে ছিলে তখনকার কথা বলো। সে তো অনেক কথা। আমাকে জোর করে পাগলা গারদে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথম প্রথম আমার খুব কষ্ট হতো। এক একদিন আমি অরণ্যের ভেতর চলে যেতাম। একবার ভেবেছিলাম আত্মহত্যা করি, কিন্তু যেদিন আমি আত্মহত্যা করবো সিদ্ধান্ত নিলাম সেদিন একটা গাধাকে দেখতে পেলাম। গাধা দেখতে পেলেন তার মানে? গাধাটাকে দেখে আমার এত ভালো লাগলো যে আমি আত্মহত্যার কথা ভুলে গেলাম। আপনি হাসছেন? আমার মনে হয় গাধা মানুষের শ্রেষ্ঠ শিক্ষক হতে পারে। তার সহ্য ক্ষমতা অসাধারণ। আপনি একটা অসহ্য, বিরক্তিকর একটা মানুষ, অকৃতজ্ঞ। আমি কি করেছি? কি করেননি? আপনি নাসির চৌধুরীর ছবিটা নিয়ে ঘরের ভিতরে গেলেন কেন? আমি বুঝি না ওই পরিবারের কাছে আমাকে হে প্রতিপন্ন করার জন্য আপনি কাজ করেছেন। আমি ইচ্ছে করে নেইনি। ফটোটা আমার হাতে দিয়ে বলেছিলেন রাখতে, তাছাড়া আমি ওটা ওখানে খুলেও দেখাইনি। আপনি একটা ক্ষতিকর প্রাণী। নিজেকে পাগল আর সরল সাব্যস্ত করার জন্য জানাবো এসেছেন। উঠুন, গাড়িতে উঠুন। আমি কোনো অন্যায় করিনি, তাছাড়া আপনার বাড়িতে যাবার ইচ্ছেও আমার নেই। ঠিকই, কোথায় ছিলেন? হাত জোর করছি, ক্ষমা চাইছি। আমি বোধ হয় অহেতুক আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আপনি যদি জানতেন যে আমি কি বিপদের মধ্যে আছি, আমাকে ক্ষমা করে দিন। ঝগড়া করতে হবে না, অবশ্যই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা কোনো বাড়ি না, এটা কোনো হলো। এসব কি হচ্ছে? তুমি মার গায়ে হাত তুলেছো কেন? তিনি আমার গায়ে চাকুদ্ধ আত্মমগ ধরেছেন কেন? বাড়িটাকে আমার নয়, আমার রিটায়ারমেন্টের টাকায় কি বাড়িটা কেনা হয়নি? আমি চাইলে বলিকে ভালো ঘর থেকে বিয়ে দিতে পারতাম না? সহসূত্র যে মেয়েটি এত বদনাম, তাকে বিয়ে করতে চলেছে আমার সংসারে বলছে। ঠিক বাবা, যা করেছে টুটুল চৌধুরী। আর তাছাড়া ভাইয়া যদি একটা মেয়েকে বিয়ে করে সুখী হয়, তাতে আমাদের আপত্তি করবার যুক্তিটা কি? তুই এটা বলছিস? ওকে ওকে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই যে আমার পুত্র কন্যা আর অতি ঝগড়াতে স্ত্রী, তোমার সবাই সুখে থাকো। আমি চললাম। তুমি বড়দের ওই কোনো কফি হাউসটা পর্যন্ত যাবে, তারপর রাতে আবার ঠিক ফিরে আসবে। কিংবা স্টেশনটাতে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করবে, কিন্তু ট্রেনের টিকিট কাটবে। এই বাড়িতে সারাদিন জাহান নামের আগুন জ্বলছে, আর তাদের পুত্রকে আমি একা। গোল্লায় যাক আমার স্ত্রী, পুত্র, কন্যা। আমি 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 তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তার নয় খুঁজে ফেলবার জন্য আর কোনদিন আমি এই বাড়িতে আসবো না। এই খারজন হাসছি। বাবা, এর নাম হচ্ছে মিশু, আমাদের নতুন ভাড়াটে। নিচতলায় অ্যাটাচ বাথরুম যে ঘরটা খালি আছে না, ওখানে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সঙ্গে তো দেখছি একটা পুতুলি মাত্র, চেহারা মস্ত খুঁজতো। তো সারাদিন কি এসব চলে নাকি?
জি, আপনি আপনি কথা বলুন, আমি আসছি। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? কক্সবাজার সি বিচ, দুজন গুন্ডা সন্ধ্যাবেলা মারামারি। জি, হ্যাঁ, আপনি দূর থেকে দাঁড়িয়ে ঘটনাটা দেখছিলেন। তারপরে আপনি বোধহয় বলেছিলেন যে বুড়ো হলে কি হবে, হাড় কিরকম দারুণ শক্ত। আমি কখনো কক্সবাজার দেখিনি। তাতে কি হয়েছে? আপনি সাক্ষী না থাকতে পারেন, কিন্তু ঘটনাটা যে সত্য সে ব্যাপারে থাকতে পারেন, কিন্তু ঘটনাটা যে সত্য সে ব্যাপারে আপনি কোনো সন্দেহ প্রকাশ করছেন না তো? না, তা করছি না। তবে আমার মনে হয় কেউ সাক্ষী রেখে বীরত্ব প্রকাশ করে না। বাহ, ভেরি ভেরি গুড। সঙ্গে তো দেখছি একটা পুতুলি মাত্র। ভাড়া কত ঠিক হয়েছে? জি, 3000 টাকা। অ্যাডভান্স কি বাকি না নগদ? আমাকে 500 দিলেই চলবে। আসসালামু আলাইকুম। আপনি এবারের নতুন ভাড়াতে? আপনার পকেটে কত টাকা আছে? 150 টাকা। আর এই পকেটে? এই পকেটে টাকা নেই, একটা খাম আছে। উকিলের চিঠি ঢাকা থেকে এসেছে, এখনো খুলে পড়ে দেখিনি। এত ময়লা টাকা! গনি সাহেবের বাবা রাত দিন জুয়ো আর মদ নিয়ে থাকেন। আমারও একটু একটু অভ্যাস আছে, তার সঙ্গে অন্যের কাছ থেকে টাকা ধার করার অভ্যাস। ওই ঘরটাতে আমি থাকি, কিন্তু আজকাল আর ভাড়া দিই না। কেউ চাইতেই আসে না। কেন যাবেন? আমি মাস্টার ক্যাটাগরির লোক। আমি আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। আপনি কি জানেন কি কথা? না, আমি আপনাকে সাবধান করতে এসেছিলাম। আমি আপনার কাছে টাকা ধার চাইবো, কিন্তু আপনি দেবেন না। ধরুন আমি মাঝে মধ্যে এসে বলবো, ভাইজান আপনার কাছে 100 টাকা হবে? হবে হবে, নিশ্চয়ই হবে। আরে না, আপনি বলবেন হবে না, টাকা হবে না। আবার বলছি, ধরুন ভাইজান আপনার কাছে 50টি টাকা হবে? হবে হবে, নিশ্চয়ই হবে। না ভাই, আপনাকে তো হবে না, আপনাকে ধন্দাকে দিবেন লোক। আপনাকে সব কিছু হারিয়ে শহর থেকে চলে যেতে হবে। আপনি আপনি এই লোকটার পাল্লায় পড়েছেন? শুনুন, আপনাকে একটা জরুরি কথা বলার জন্য আমি খুঁজছি। ওসমান স্যারের বাসায় আজ যা ঘটেছে, বাসায় কাউকে কিছু বলবেন না। এই যে, তোমার হুট করে ওই লোকটার সঙ্গে ওভাবে চলে যাওয়াটা ঠিক হয়নি। আচ্ছা, তোমার বাবার নাম যেন কি বলেছিলে? জাহাঙ্গীর খান, লেফটেন্যান্ট। ও, জাহাঙ্গীর খান লেফটেন্যান্ট? আরে কি আশ্চর্য, সে তো আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। তোমরা চিটাগং ক্যান্টনমেন্টে থাকতে, তাই না? আমার মনে নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানেই থাকতে। তোমার বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, বিশ্বাস হচ্ছে না? তোমাকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি। তোমাকে আমি ছোটবেলায় কত কোলে নিয়েছি, আমার তো কিছুই মনে নেই। না তা কি করে থাকবে, তুমি তো অনেক ছোট। শোনো, তোমাকে তোমার মার সম্বন্ধে একটা মজার ঘটনা বলছি। কি হতে জানো, যে মেয়েটিকে আমি মনে মনে ভালোবাসি, তোমার বাবাও তাকেই ভালোবাসে। তখন হলো কি, দুই বন্ধুর সম্পর্কটা খারাপ হতে হতে এমন একটা পর্যায়ে চলে গেল যে প্রায় খুনখুনি পর্যায়ে চলে এসেছে। অবাক কাণ্ড। না না, অবাক হচ্ছে। ব্যাপার হচ্ছে যে ও ঠিক করেছে যে তোমার মাকে বিয়ে করবে, আর আমিও প্রতিজ্ঞা করেছি যে বিয়ে যদি করতেই হয় তোমার মাকেই করবো। অবশ্যই তিনি তখন তোমার মা হননি।
যখন আমাদের দুই বন্ধুর এই ঝগড়াটা বাড়তে বাড়তে একেবারে খুনোখুনি পর্যায়ে চলে গিয়েছে, তখন আমরা একটা চমৎকার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমরা লটারিতে চলে গেলাম। লটারি? হ্যাঁ, লটারি। মানে লটারিতে যার নাম উঠবে সেই তোমার মাকে পাবে। কি জন্য নাম? হোসনেয়ারা খাতুন। হ্যাঁ হ্যাঁ, হোসনেয়ারা খাতুন। তারপর আপনাদের কোন ধরনের বাড়ি আমি জানতে চাই, যে এক পরিবার কলিং বেল টিপলে কারো কোনো সারা শক্তি পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, কলিং বেল যদি নষ্টই হবে তাহলে নিজের তলায় দরজার কাছে একজন লোক পাঠিয়ে রাখা হয় না কেন? গায়ের চাদরে হাত দিচ্ছেন কেন? আপনি ছুঁড়ে ফেললেন, পড়ে গেল, আমি তুলে ওটা ভাঁজ করে রাখতে চাচ্ছি। আপনি নাসির চৌধুরী না? আপনি আমার নাম জানলেন কি করে? এই যে আহাত জনি, এসো। এটাই তাহলে তোমাদের সেই রাজপ্রাসাদ, তাই না? আপনি বুড়ো লোকটা কি বলো তো? ও, নিজের তলায় বোধ হয় ভাড়াটিয়ারা থাকে, তাই না? তার মানে বাড়িতে ভাড়াটিয়া আর বাড়ির মালিক সব মিলেমিশে একাকার। কি তোমার মুখটা দেখছি একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা, এই লোকটিকে, হ্যাঁ, তোমাদের বাড়িতে বাড়ির কাজের মানুষের সব ড্রয়িং হয়ে গেছে দেখে নাকি? না না, আসলে ওর নাম মিশু, খুব সম্ভ্রান্ত বংশের। তাই নাকি? তা মেয়েরা চাদর টাদর ছেলে দিকে কুড়িয়ে বেড়ায়, তাই না? একটা রসিকতা করলাম আর কি। তা মিশু না কি যেন নাম আপনার? আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। সম্ভ্রান্ত বংশ, ভালো, খুব ভালো। ফজলুর রহমান? না, আপনাকে দেখতে এলাম। এই সম্ভ্রান্ত বংশের লোকটি এখানে কেন? না মানে উনি আজকে নতুন ভাড়াটিয়া হিসেবে আমাদের এখানে এসেছেন। ভালো লোকের পাল্লায় পড়েছে, ও তো একটা পাগল। আপনি যে একজন অভিজাত বংশীয় লোক তা কিন্তু আপনাকে দেখে একেবারেই বোঝা যায়নি। অবশ্য মেয়েদের চাদর কুড়ানো লোককে অভিজাত বলে কি না? আপনাকে হঠাৎ দেখে আমি চমকে উঠেছিলাম। বটে। আপনি যে এত সুন্দর, আপনাকে বাইরে থেকে দেখে সেটা একেবারেই বোঝা যায় না। আপনি চিনবেন কি করে? রাজনের কাছে আপনার গল্প অনেক শুনেছি, আর আজ দুপুরে একটা ফটো দেখেছি। চমৎকার মিশু, চালিয়ে যান। আপনার চোখ দুটো ভীষণ সুন্দর। আমি যখন অসুস্থ ছিলাম, একটানা 1 বছর ঘুমাতে পারিনি। তখন শুয়ে শুয়ে এরকম দুটো চোখ আমি স্বপ্নে দেখতে চেষ্টা করতাম। আপনার চোখ দুটো ঠিক তেমন। বলতে পারেন আপনাকে চেনার আগ থেকেই আপনার চোখ দুটোর সঙ্গে আমার পরিচয় হয়েছে। চালিয়ে যান, চালিয়ে যান। আমি যদি এমন করে বলতে পারতাম। আপনি বাড়িতে কেন এসেছেন বলে চলে গেলে আমরা স্বস্তি পেতাম। আজ আমার বাড়িতে একটা পার্টি আছে, সেজন্য আমি আপনাদের সবাইকে দাওয়াত করতে এসেছি। আর এই ভদ্রলোক আজ আমাকে হিরের আংটি পরাবেন, তার বদলে তিনি টুটুল চৌধুরীর কাছ থেকে পাবেন 5 লক্ষ টাকা। ভেবে দেখুন, 5 লক্ষ টাকা। আজ আমার বিয়ের এনগেজমেন্ট।
অ্যাটাচমেন্ট, আমার নিকটজন গুলোও কেউ নেই, সুতরাং সেই হিসেবে আমি তো একটু উত্তেজিত হতেই পারি না কি খালাজান? হ্যাঁ নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কিন্তু একটা ব্যাপার, এই তুমি যে বারবার আমাকে বুড়ো বলছো, এটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। এই তো সেদিনের কথা, আমি চিটং থেকে ঢাকা আসছিলাম, ফার্স্ট ক্লাসের একটা টিকিট করে কম্পার্টমেন্টে বসে খুব ডাঁটতে একটা সিগারেট ধরি। আমার পাশে দুজন ভদ্রমহিলা, একজন বেশ মোটা সোটা কিন্তু কোনো কুস্তিগিরের মতো, আরেকজন বেশ পাতলা ছিমছাম সুন্দরী। আর তিনি যে সুন্দরী সে ব্যাপারে তিনি খুব সচেতন, সেই জন্য টর্টয়েস ছেলের একটা চশমা পরে রাখতেন, পরে আবার একটা কুকুর এত ছোট যে দেখে মনে হয় ধাড়ি ইঁদুর। কি মহিলা করলো কি জানো, চট করে আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে দুম করে জানলার বাইরে ফেলেছে। আমিও তার কোল থেকে কুকুরের মতো ইঁদুরটা অথবা ইঁদুরের মতো কুকুরটা টেনে জানলার বাইরে ফেলে দিল। তারপর তারপর ওই যে মোটা মহিলা দুম করে আমার মুখে একটা ঘুষে মেরে দিল। আমিও সঙ্গে সঙ্গে ওদের একটা হাত বাদ তুলে জানলা দিয়ে ধারাম বাইরে ফেলে দিল। এই গল্পটা আমি কিছুদিন আগে কোথায় পড়েছিলাম তো, আমি তোমাদের গত সপ্তাহে একটি পত্রিকা পড়েছি, তাহলে একেবারে হুবহু হয়ে গেছে। হ্যাঁ, পত্রিকাটা তো আমার বাড়িতেই আছে। না যে মানে আমার ঘটনাটা ঘটেছিল 2 বছর আগে। একই বিশুক, আপনি এখানে জানেন তো, আজ দুপুরে আমি আমার টাকার সম্পত্তি পেয়েছি, যার মূল্য নগদ 3 কোটি টাকা। রাজন, ভদ্র ব্যবহার করো, এখানে টাকার গরম দেখাতে এসো। ও টুটুল চৌধুরী টাকায় তোমাকে বিয়ে করতে চায়। কত টাকা? 5 লক্ষ। আমার ওই ব্যাগেও 5 লক্ষ টাকা আছে। শালা, তোমাকে আমি চিনি না? রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে কেউ যদি 100 টাকা রেখে বলে দাঁত কামড়ে হামাগুড়ি দিয়ে সেই টাকা আনতে, তুমি শালা তাই করবে। ক্ষমতা বলছি, থামুন, দয়া করে থামুন। আপনারা কে কাকে কিনতে চাইছেন? আমি আজ একসঙ্গে হাতে এই শহরটাকে কিনে নিয়েছি। এখানে শুধু বেচা কেনা আর বেচা কেনা, অন্য কিছু নেই। এখানে কোনো মানুষ নেই, শুধু বিক্রেতা আর খদ্দের। অন্যায়, এ দারুণ অন্যায়। ওর মতো চা ভাপাদার লোককে চর মারার মধ্যে কোনো বাহাদুরি নেই গণি। আর নাসিব, যে টাকায় টুটুল চৌধুরী তোমাকে বিক্রি করছে তার থেকে 3 গুণ অর্থাৎ 15 লক্ষ টাকা এনে আমি তোমার পায়ের তলায় ছুঁয়ে ফেলে দেবো। আমি চললাম। আজ সন্ধ্যার পার্টিতে আপনারা সবাই আসবেন। আমি হয়তো আহাত গণিতেই শেষ পর্যন্ত পছন্দ করব। তখন কুকুর টুকুর থাকলেও সাথে নিয়ে আসতে পারেন, তাদের সবাইকে দেওয়া। আমি তোকে জিততে দেবো না গণি, জিততে দেবো না। দেখে যাই। আমি খুব অবাক হচ্ছি, আপনি আমার ঘরে এসেছেন। আমি এসেছিলাম আমার ছবিটার কাছে জিজ্ঞাসা করতে। আমার ছবিটা গাছের গুড়ি ডালপালা আঁকা ওখানে শেষ হয়নি। আপনার ভালো লেগেছে? খুব। আমাকে
আমাকে ভালো লেগেছে আপনার? খুব। রাশি পাপাকে দেখেছেন? ভালো লেগেছে তাকে? হ্যাঁ দুজনকে? হ্যাঁ। মানুষ এত দুঃখী কেন? মানুষ এত জটিল কেন? দেখতে তো হাবা, বলে কিনা গাধা দেখে। আমার কিন্তু লোকটাকে 8-10 জনের থেকে আলাদা মনে হয়েছে। একটা ঐশ্বরিক ব্যাপার আছে চেহারার মধ্যে, আর খুব সুইট, তাই না দেখতে? আর বলিস না, আর বলিস না, কেমন খোঁচা খোঁচা দাঁড়ি যে তুই আমার সারা শরীর সুশ্রুতে পড়ে যায়। আচ্ছা, আমি দেখতে একটা ছবি এঁকেছি, বাবা মনে হয় প্রেমে পড়ে গেছিস। টয়লেট না পড়তেই প্রেম। সকল চা পাওয়া উঠছে, দেখ চোখটা কেমন আছে। আর খুঁজে খুঁজে বাইরে রাখবো না, একদম ক্লিন শেপ। চুলগুলোকে একটু বড় করে দেব, দেখ। না না, আপনি বসুন। আমি বসবো না, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ব্যাপারটা সম্পূর্ণ আমার কাছে ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত। যা হবার হয়ে গেছে, আপনি সাজগোজ করে পার্টিতে চলে যান। আমি ভেবেছিলাম টুটুল চৌধুরীর টাকা দেওয়ার ঘটনাটা আপনি জেনে কাউকে কাউকে বলে থাকবেন। এখন দেখছি এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা। একটু আগে একটা দৈনিক পত্রিকার সাংবাদিক আমাকে ফোন করে জানিয়েছে ব্যাপারটা তারাও জানে। না না, ঠিক আছে, কিন্তু আমার বিবেচনায় আপনি নাসির চৌধুরীকে ভালোবাসেন না। আর যাকে ভালোবাসেন না, কতগুলো টাকার জন্য তাকে বিয়ে করা কি উচিত হবে? সেটা ঠিক, কিন্তু টুটুল চৌধুরী যদি আমার উপরে খেপে যায়, তাহলে কোম্পানির চাকরিটা আমার থাকে না। তাছাড়া এর সঙ্গে নাসির চৌধুরী কিন্তু সুন্দরী কি আছে বলুন? আপনি ইভাকেও ভালোবাসেন না, কিন্তু তাকেও একটা মিথ্যে পত্র দিয়েছেন। এটা ঠিক, ইভাকে বিয়ে করলে আমি কোটিপতি হব, কিন্তু তাকে তো আপনি ভালোবাসেন না। তাও ঠিক, এখন আমি কি করি বলুন তো? সেখানে যাওয়া ছাড়া তো আপনার কোনো উপায় দেখছি না। আপনি সাজগোজ করে পার্টিতে চলে যান। তা তো যেতেই হবে, কিন্তু আপনার কি মনে হয় না নাসির চৌধুরী আমার বাড়িতে এসে দাওয়াত দেওয়াটা তারই বাজে পরিকল্পনার একটা অংশ? আর রাজনের আমার উপর চড়া হওয়া তারও ইঙ্গিত ঘটেছে? আমারও তাই মনে হয়। নাসির চৌধুরীর মধ্যে একটা ভয়ঙ্কর ক্রোধ আছে, একটা ভয়ঙ্কর ঘৃণা আছে আমাদের সবার প্রতি। ওর রূপের যে ঐশ্বরিকতা, তা দেখে আমরা সবাই ওর প্রতি আকৃষ্ট হই। ভাবি ওই রূপ বোধহয় আমাদের ভোগের জন্য। যদি আমরা তাকে ছুঁই, তাহলে সে পারদের মতো ভেঙে তুলে গড়িয়ে আবার আগের মতো হয়ে যাবে। অবশ্য আমরা যদি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলি কিংবা পুড়িয়ে ফেলি, সেটা আলাদা কথা।
পার্লার থেকে বিউটিশিয়ান আনিয়ে নিয়েছো, ভেরি গুড। উনি অনেকক্ষণ থেকে কাঁদছেন, বাইরে থেকে ছেড়ে দেশে ফিরে যখন এলেন তখন থেকে। বিয়ে হচ্ছে একটা ইনস্টিটিউশন, তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। আর আমি তোমাকে অনেক আগে থেকে মেন্টালি প্রিপেয়ার করেছি। And I am your friend, philosopher and guide, অর্থাৎ বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক। স্যার, সাজগোজ করতে এখনো কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু হাতে আছে মাত্র 1 ঘন্টা। ওহ নাশিদ, প্লিজ জলদি তৈরি হই না। Get out! I said get out! নাশিদ, আমাকে এভাবে অসম্মান করো না। তুমি কি একটু সময়ের জন্য বাইরে যেতে পারো? আচ্ছা। তোমার সমগ্র জীবনে আমার চেয়ে তোমাকে কে বেশি ভালোবেসেছে? তোমার মনে করো, আজ থেকে 18 বছর আগে বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, তোমরা দুজন রাখি, সেও চলে গেল, তুমি একা। আর আমি তোমাকে বুকে তুলে নিলাম। তোমার জীবনে কোনো চাওয়াকে আমি অপূর্ণ রাখিনি। তার জন্য আমি কিছু চেয়েছি তোমার কাছে। আপনি কোটি ব্যবসায়ী, আপনি চেয়েছিলেন আমাকে কবজা করতে, কিন্তু পারেন কখনো না। আমি ইচ্ছে করলে তোমাকে অনেক আগে বিয়ে প্রপোজাল দিতে পারতাম। মিথ্যে কথা। আপনি আমাকে ঘৃণা করেন, কারণ আপনি জানেন স্ক্যান্ডাল পছন্দ করে এমন পত্রিকায় একটিমাত্র সাক্ষাৎকারী আপনাকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনার আত্মবিশ্বাস ছিল না, সে কারণে আপনি এ কথায় আসেননি। আপনি চেয়েছিলেন একটি যন্ত্রের মতো, একটি পুত্রের মতো আমি আপনার হুকুম পালন করব, কারণ আপনার খেয়ে পরে বড় হয়েছি। কৃতজ্ঞতা বলে একটা কথা আছে না? অন্যায় হয়েছে, আমি এখনো বিয়ে করিনি। আর তোমাকে নিয়ে আমার ভেতরে যে একটা কষ্টের জায়গা আছে, এটা তুমি কখনো বিশ্বাস করোনি। তাই নাকি? সে কারণে যদি আপনি বলেন সবার সামনে আমাকে চাচা বলে ডাকবে। হ্যাঁ, আপনি ভদ্র পোশাকের নিচে একজন খাঁটি শয়তান। নাশিদ, Yes, a real devil indeed. নাশিদ, বুঝতে পারো, এক্ষুনি তোমার কথা উদ্ধার করো, জাস্ট রাইট নাও। No, never. Impossible. You are a venomous snake inside the bouquet of flowers. আপনি নিজে চেয়ে পাননি বলে আপনি আমাকে বাধ্য করছেন আঘাতগুলির মনে ধারার সঙ্গে আমাকে আংটি বদল করতে। সত্যি তাহলে ধীরে চড়োয়া সোনার গয়না সব মিথ্যে। আমার কাছে তো তাই, এর কোনো মূল্য নেই, অন্তত আমার শিক্ষা তা বলে না। নিয়ে যান, সব নিয়ে যান, নিয়ে যান। নাশিদ, প্লিজ, নাশিদ, প্লিজ। উকিলের চিঠিটা 2 দিন ধরে বয়ে বেড়াচ্ছে, অথচ খুলে দেখার সময় পাইনি। আরে তুমি এখানে বুঝলে, আমি খুব ভেবে দেখলাম, যাই ঘটুক না কেন নাসিকের এনগেজমেন্টে আমি যাবই। বিশেষ করে ওটা খালা আছে, সে আবার আমাকে একটু পছন্দ করে। আমিও যাব, মানে আমারও যাওয়া উচিত। হ্যাঁ, এটা কিছু ছিল, এটা খুব সাধারণ একটা চিঠি, কিন্তু এর ভিতরে আমার জীবন পাল্টে দেবার মতো খবর আছে। হাসপাতাল থেকে বেরোবার আগে তাদের স্নেজার এটা আমাকে দিয়েছিলেন। তখন খুলতে ইচ্ছে করছিল না, তারপরে ভুলে গিয়েছিলাম। প্রেমপত্র, প্রেমপত্র বুঝলে, জীবনে এরকম কত প্রেমপত্র বুকের উপরে নিয়ে ঘুরে বেরিয়েছি। শোনো, তোমাকে একটা মজার ঘটনা বলি, যাকে বলে কবুতরের পায়ে বেঁধে দেওয়া প্রেমপত্র। তখন আমার বয়স অল্প, যৌবনে আমার আবার খুব শিকারের শখ ছিল। তো আমার তখন নিশি বলে একটা কলেজ পড়ুয়া মেয়ের সঙ্গে ভালোবাসা। সে আবার হিন্দি ছবি দেখে দেখে তার শখ হয় যে কবুতরের পায়ে বেঁধে আমাকে প্রেমপত্র পাঠাবে। ঘটনাটা আমি জানি। আপনি গুলি করলেন, আর কবুতরটা পায়ে বাঁধা ছিল চিঠিটা রক্তে লাল হয়ে গিয়েছিল। আর তারপর থেকে আপনি শিকার করা ছেড়ে দিলেন। কি আশ্চর্য,
কিন্তু কথা তুমি জানলে কি করে? এই কথা তো আমি কোনোদিন কাউকে বলিনি। চাচা, আমি আপনার ছেলের মতো। হ্যাঁ, তা তো নিশ্চয়। তাহলে বলবো? বলো। এই বাড়িতে কেউ আপনাকে ভালোবাসে না। সবাই মনে করে আপনি একজন বুড়ো, কপট দুঃখী, সংসারের একটা বোঝা। আর তাই এই গল্পগুলো বলে আপনি আপনার নিঃসঙ্গতা কাটাতে চান। তুমি আমাকে ঠিক বুঝতে পেরেছ। আপনার যত ইচ্ছে গল্প বলবেন, কাউকে না পেলে আমাকে এসে শোনাবেন। তুমি সেই মানুষ, তুমি সেই জ্যোতির্ময় পুরুষ। রবীন্দ্রনাথের কবিতায় থাকে না, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো, প্রেমিক গো, পাগল গো, ধরায় আসো। না না, আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ। শুধু ভাঙা মানুষ দেখলে কষ্ট পাই। খোদা এত যত্ন করে মানুষকে তৈরি করেছেন, আর সেই মানুষই মানুষকে অপমান করে, অসম্মান করে, প্রতারিত করে, হত্যা করে। বুঝলে, আজ যে শুধু এনগেজমেন্টের আংটি বিনিময় হবে তা নয়, আজ কিন্তু নাসিতের জন্মদিন। ব্যাপারটা সে অবশ্যই কাউকে বলেনি। গুড ইভিনিং সবাইকে। হ্যালো, গল্প করে এসে গেছে, ভালোই হলো। কিন্তু নাসিক এখনো আসছে না কেন? আর আজ তোমার দায় মুক্ত হওয়ার দিন, লোক বমি করে বসলাম। নাসিককে যদি তুমি পছন্দই করো, তাহলে ও এতটা নাটক করতে গেল কেন?
বুঝেছি। নাসিদ, আপনি খুব সুন্দর। বিশ্বাস করুন, আপনাকে আমি সাদা শাড়ি পরে রাস্তায় দেখেছি, ও আপনার বুকের বাম দিকে রক্তের ছাপ। কি আশ্চর্য! কাল রাতে থেকে এই স্বপ্নটা করে দেখেছি, যাতে করে খুব হয়ে যাওয়া। অবশ্য স্বপ্নে নাকি এসব দেখতে আয়ু বেড়ে যায়। সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমার জন্মদিন। আপনাদের সবাইকে শুভেচ্ছা। তবে আরো একটা মজার খবরই কিন্তু আছে। এই খবরটি আপনাদেরকে দেবেন আমার সবচেয়ে আপন টুটুল চৌধুরী। না, মানে আজকের অনুষ্ঠান নাসিদ চৌধুরীর বর নির্বাচনের অনুষ্ঠানও বটে। অর্থাৎ তিনি তার ভাবি বরের সঙ্গে আংটি বদল করবেন, হীরের আংটি। আমি যতদূর জানি, এ সময় সবচেয়ে দামি হীরের আংটিটি আমাদের মধ্যে থেকে কেউ তাকে পরাবে। আমি ঠিক বুঝতে পারছি না টুটুল, তবে এই সময়কার সবচেয়ে দামি হীরের আংটি বলতে তুমি কি বোঝাচ্ছ? আমি যতদূর জানি, গণিকে তুমি যে আংটিটা দিয়েছ তার দাম 1.5 লাখ টাকা বেশি না। আমি অনেক ভেবে দেখলাম আঙ্কেল। সাধারণ একটা গ্রামের মেয়ে ছিল নাসিদ। আমি তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে এত বড় করেছি। আমি তাকে অন্যের হাতে তুলে দিতে পারি না। তাই আমি হংকং থেকে 3.5 লাখ টাকা দামের একটা আংটি আনিয়েছি। আমি ওই মূর্খ আহাত গণির হাতে নাসিদকে তুলে দিতে পারি না। এটা আমার পরিবারের সঙ্গে চরম বিশ্বাসঘাত। তুমি আমার মেয়ে ইভাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে। আই এম সরি আঙ্কল। তাহলে আমি আর একটি মুহূর্তে এখানে থাকতে পারছি না। কেমন চলো চলো। ওসমান চাচা, আন্টি, কি হয়েছে? কিছু হয়নি, আমাদের চলে যেতে দাও। চলো। আন্টি, 1 মিনিট। চাচা কিন্তু আমাকে আজ একটা মুক্তোর মালা গোপনে প্রেজেন্ট করেছিলেন। তুমি তাহলে থাকো, অসভ্য এই কথাটা। বন্দিনী রে, আবেদার নন্দিনী
তো কেউ রাখে না, এই রূপ দেখে কেউ থাকে না, হৃদয়ের খবর তো কেউ রাখে না। আমারও তো মন আছে, রয়েছে সে এত কাছে, ভালোবাসা তাকে কি জানে, বুঝেছি কি জানিয়েছি কি এই গানের মানে, আধারে বন্দিনী যে আবেদার নন্দিনী যে, আধারে বন্দিনী যে আবেদার নন্দিনী যে, বুঝেছি কি জানিয়েছি কি এই গানের মানে, এই গানের মানে, এই গানের মানে। الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। আপনি অসাধারণ, আপনি শহরের মানুষদের মতো নোংরা নন। আচ্ছা বলুন তো, এখানে দুজন মানুষ আমাকে বিয়ে করতে চায়, আমি কাকে বিয়ে করবো? আসতে বলুন। আমি ঠিক জানি না আমি কি বলবো। আমি দুজনকে বাঘের মুখোশ পরা দেখতে পাচ্ছি। নাসির, আপনি ওদের কাউকে বিয়ে করবেন না, ওরা ভয়ঙ্কর ভয়ঙ্কর। গণি কেউ নয়? না, ব্যাপারটা তাহলে মিটে যাক। আমি সব শুনতে পেয়েছি। নাসির যা বলার এখনই বলো। আজ আমার জন্মদিনের পার্টি ছাড়া আর কিছুই হবে না। ও আপনার সঙ্গে কি বিষয়ে কথা বলছিল? বিয়ে সংক্রান্ত কিছু? আই এম সরি আহাতনি, নাসিরকে আমি আনতে পারবো। এ ভারী অন্যায়, ভারী ভারী অন্যায় কবি সাহেব। আপনার কথা মতো আমি বিয়েতে রাজি হয়েছি, আর হারিয়েছি এবার মতো একটা অসাধারণ মেয়েকে। আমি 5 লক্ষ টাকা খরচা করেছি, প্রয়োজন হলে আরো 5 লক্ষ টাকা খরচ করবে। আবেদন কেটে করুন, যান। অসম্ভব।
বাঘের লড়াই চলছে, এটা একদম জিতবে না। গান বাজনা বন্ধ। শহরের মান্যজনী লোকেরা এক পাও নড়বেন না, যে যেখানে আসুন বসে থাকুন। ভদ্রমহিলাগণ, আপনারা নিরাপদ। একটা কিছু করলে তোমাকে পুলিশ দিয়ে বাঁধাবো। অসভ্য বদমাস, তোমাকে এখানে দাওয়াত দেওয়া হয়নি। এটা আমার বাড়ি এবং এরা সবাই আমার নিমন্ত্রিত অতিথি। নাসিদ, নাসিদ, আমি তোমাকে ভালোবাসি। আজ এখানে যা ঘটল তা আমার এবং আপনাদের সবার কল্পনার বাইরে। আপনারা সবাই জানেন টুটুল চৌধুরী আমাকে গ্রাম থেকে কুড়িয়ে এনে এখানে মানুষ করেছেন, কারণ আমার বাবা মা কেউ ছিল না। অর্থ বিত্ত সব দিয়েছেন, কিন্তু আজ এখানে যা ঘটল তারপর আমি টুটুল চৌধুরীর সাথে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। আমার সমস্ত অর্থ সম্পদ আমি রেখে চলে যাচ্ছি। টুটুল চৌধুরী হয়তো বা কোটিপতি, হয়তো 1000 কোটি টাকার মালিক। তিনি হয়তো ভেবেছিলেন একবার যে সোনার মোহে পড়বে সে আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না কোনোদিন। কিন্তু আমি আজ এখান থেকে চলে যাচ্ছি, সমস্ত কিছু রেখে চলে যাচ্ছি। এই এক কাপড়ে আমি বেরিয়ে যাচ্ছি। আমি কোথায় যাচ্ছি আমি জানি না। আমার সঙ্গে চলুন নাসিদ। আপনি যা বললেন তা কি সত্যি? আমি বোধহয় কখনো মিথ্যে বলি না। আমার কিন্তু কিছু নেই, একটি মাত্র শাড়ি, আমার সঙ্গে কোনো টাকা পয়সা নেই। আপনি নেবেন আমাকে আপনার সঙ্গে? নেব নাসিদ। না, তুমি আমার, আর কারণ। তুমি থামো অসভ্য। উত্তর তুমি আমাকে বিয়ে করবে? আমার নামে এত অপবাদ তার নামে? রাজন বলছে ও আমাকে ভালোবাসে, তারপরে আমি জানি তুমি সৎ, পবিত্র। তাছাড়া আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এসব গল্প উপন্যাসের কথা। এখন তো পৃথিবী অতটা সরল নেই, এখন আমি জটিল। এখন মানুষ লোভী, চারিদিকে শুধু ব্যবসা ব্যবসা, আর কিছু নয়, অন্য কিছু নয়। আচ্ছা মেশু, তোমার তো কিছু নেই, এরপর আমরা চলবো কি করে? আমাদের বোধহয় কোনো অভাব হবে না। খালার মৃত্যুর পর তার সব সম্পত্তি আমাকে দিয়ে গেছেন। খালার একজন উকিল অরণ্য নিবাসের ঠিকানায় এই চিঠিটা পাঠিয়েছিল, আমার পড়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমার সামনেই খুলেছে। হ্যাঁ, ও প্রায় এখন 10 কোটি টাকার সমমূল্যের সম্পত্তির মালিক। দেখি চিঠিটা দেখি। 10 কোটি নয়, 7 কোটি। আর 30,000 শক্তি। এই উকিলকে আমি চিনি।
বিশু, তুমি যদি কোনো সম্পত্তির মালিক না হতে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। রাশিদ, আমি তোমার জন্য 10 লক্ষ টাকা নিয়ে এসেছি। এই দেখো, এই ব্যাগে 10 লক্ষ টাকা আছে। ওই টুকুর যদি আর গরিব তোমাকে কিনতে না পারে নাসিদ। কত টাকা? 10 লক্ষ। ওসমান চাচা, লাইট একটা প্লিজ। দেবেন না? আচ্ছা ঠিক আছে। গনি, তুমি টুটুল চৌধুরীর কাছ থেকে টাকা নিয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিলে, তাই না? এ দেখো, এই টাকা আমার। টাকাগুলো আমি নষ্ট করে ফেলছি। কি অদ্ভুত পাগলামি! আমি চলে যাচ্ছি, চলো। না না, আমি আমি এতটা অসুখ নই। তুই না টাকা নিতে চেয়েছিলি? শুয়ো, টাকা নেই। নষ্ট মেয়ে। এই টাকা কেউ ছুবে না। এই টাকা ওর। রাজন, আমি তোমাকে ঘৃণা করি, তবে আমি তোমার সঙ্গে যাবো রাজন। কেমন বুঝে রাজন? আমি আজ ঢাকা চলে যাচ্ছি। বসো বাবা। কাল তুমি ওই মেয়েটার বাড়িতে গিয়েছিলে কেন? তুমি জানতে না যে ও একটা নষ্ট মেয়ে? তুমি আমার মায়ের কুলের শেষ বংশধর। শুনেছি মেয়েটি নাকি গণিতকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করতে চেয়েছে। তুমি এখন অনেক সম্পত্তির মালিক। আশা করি তোমার যে স্বভাব ধানের ভুসির মতো সব উড়িয়ে দেবে। না, লোকজন ধরে ধরে উপদেশ দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই। তো আমার আত্মীয় না হলে এসব কথা ওকে বলতাম না। পাকিস্তানে এখন পর্যন্ত 3 উইকেটে 344 রান। অনেক সম্পত্তির মালিক। আশা করি তোমার যে স্বভাব ধানের ভুসির মতো সব উড়িয়ে দেবে। না, লোকজন ধরে ধরে উপদেশ দেওয়া ছাড়া তোমার আর কোনো কাজ নেই। তো আমার আত্মীয় না হলে এসব কথা ওকে বলতাম না। অনেক টাকা নয়, মিলিয়ন
আশিক চৌধুরীর জন্মদিন, হীরার আংটি, এক রাতে বদলে যাওয়া। আমি একটু বদলাইনি। কাল সারা রাত সবার মুখ মুছে দিয়ে শুধু আপনার মুখটাই দেখেছি। আপনাকে যদি কেউ বুঝতে পারে, আপনার কষ্টের ভাগ যদি কেউ নিতে পারে, সে আমি। তাই না? দেখুন দেখুন কি সুন্দর, কি অসাধারণ। আপনি আপনি একটা আস্ত শয়তান। তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। আমি অথবা মিশু, কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো? মনে রেখো, আমার সমস্ত কিছু, আমার জীবন, আমার ধন সম্পদ আমি তোমার পায়ের কাছে উজাড় করে দেব। চাই না। সমস্ত ছোটবেলাটা আমি এত কষ্টে কাটিয়েছি, এখন মানুষের সম্পদ দেখলে আমার এমনি আসে। এখন জীবন মরণের প্রশ্ন। তুমি আর আমি পালিয়ে এসেছি নগরে, সবাই জানে। ওখানকার পত্রিকাতে তোমার আর আমার ছবি ছাপা হয়েছে। তাতে কিছু যায় আসে না। তুমি আমাকে কখনো ভালোবাসো না। তুমি হলে রূপকথার রাক্ষসের মতো, যা কিছু শুনলে তাকে তুমি ছিঁড়ে ছিঁড়ে ফেলতে চাও। আমাকে যে ভালোবাসে সে কখনো তুমি নয়। খোদা, এই মেয়েটির জন্য আমি সবকিছু ছেড়ে এসেছি, সবকিছু। আর এখন ও বলছে একদিন বসন্তকালের ভোরগুলো আমার মনে কি আনন্দ চড়িয়ে দিত। তখন আমার শুধু মনে হতো এই পৃথিবীটা কেবল আলো আর আনন্দে ভরা। আমি হঠাৎ বুঝতে শুরু করলাম আমার কোনো শিকার নেই, আমার কোনো পরিচয় নেই। আমি দেখলাম আমাকে নিয়ে আমার চারপাশের মানুষগুলো কি কারাকারে। আমি বুঝলাম সভ্য মানুষ মানে লোভী মানুষ, তারা ক্রেতা, শুধু ক্রেতা। আমি তোমাকে কিনতে চাইনি। চেয়েছ ভালোবাসার নামে অন্যদের সঙ্গে পাল্লা দিই, আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে। আমি টাকাটা তোমার পায়ের কাছে ছুড়ে দিয়েছিলাম। তুমি আমাকে বিয়ে করে ফেলো আজই, আজই। আমি পাশের কাজের অফিসটায় গেলাম, এই তো একটু দূরে। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে থেকো। আমার জীবনটা আমি তছনছ করে দিলে কেন? আমার বাবা মরল, মা মরল, একটা মাত্র বোন সে মরে গেল। আর বাপের ভিতর মাটির চিহ্নটুকু আর রইল একটা উন্মুক্ত নদীর কারণে। শুধু আমি বেঁচে রইলাম, কারণ কেউ একজন আমাকে কিনতে চাইল। তারপর সমস্ত সময়
নিজের গয়না সে আমার চারপাশে জড়ো করলো, কারণ সে চাইলে তার সমস্ত অলঙ্কারের শেকলে আমাকে বেঁধে ফেলতে, আমাকে আটকে ফেলতে। কথা আমার মনে হয় না কেন, আমার মনে তুমি মোট 3টে বাড়ি, তার বর্তমান বাজার মূল্য হচ্ছে 2 কোটি টাকা। আর এই যে ব্যাংকের কাগজপত্র, আজই তুমি ব্যাংকের সঙ্গে দেখা করো, তাহলে নগদ পাবে 95,77,033 টাকা। কিন্তু এত টাকা দিয়ে আমি কি করবো উকিল চাচা? শুরু থেকে তোমাকে এত আতঙ্কিত দেখছি বাবা, যে আমার অবাক লাগে। মনে হচ্ছে তুমি একটা অকুল সাগরে পড়েছ। তুমি একটু অন্য ধরনের মানুষ। কি ধরনের সেটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না, তবে একটু অন্যরকম। তুমি বড় লোকে বিশ্বাস করো? হ্যাঁ। তুমি বড় বড় লেখকের লেখা পড়েছো? হ্যাঁ, তবে সব বড় লেখক যারা, তারা কিন্তু জীবন সম্পর্কে একই কথা বলেছেন। আর সেজন্য আমার মনে হয় মানুষকে বুঝতে হলে একজন বড় লেখক আর ধর্মগ্রন্থই যথেষ্ট। তোমার এই চিন্তাটাও অদ্ভুত কথা। মানুষ ভীষণ জটিল, তা থেকে তার বেরিয়ে আসা উচিত। আমি তাহলে রাজনগরে ফিরে যাই। ঠিক আছে, কিন্তু তোমার এই 3টে বাড়ি দেখাশোনা করার জন্য অন্তত 2টো কেয়ারটেকার তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। আর এই 3টে বাড়ির মধ্যে যে কোনো একটি বাড়ি তোমার নিজের ইচ্ছে মতো নিজের ব্যবহারের জন্য তুমি রাখতে পারো। আর একটা কাজ করে থাকো, তোমার নিজের ব্যবহারের জন্য একটা গাড়ি কিনে থাকো। না না, সে অনেক ঝামেলা। আমি আছি উকিল চাচা। ঠিক আছে। অনেক টাকার মালিক হয়েছে, সুতরাং ধরে নাও যে নাসিদ চৌধুরী কিংবা শিল্পপতি ওসমান খানের মেয়ে ইভা, দুজনের একজনকে সে বর্ষিতে গাঁদবেই গাঁদবে। পত্রিকায় জবর খবর বেরিয়েছে সেদিনের অনুষ্ঠানে ওসমান খানের মাথায় বাজ পড়েছে, কারণ নাসিদ তাকেও ছাড়েনি। আমার কি ভাগ্য যে তারা আমার মাথায় থাকবেন। আমার মতো মাতাল ভাগ্যহীন আর ওই মেয়েটা দেখলেই স্যার মাতৃহারা। আরো এখন বিশ্রাম প্রয়োজন। স্যার, আপনার মুখে মাফ করে দিন স্যার, আমি অনেক বেয়াদবি করেছি স্যার। স্যার, এই অধমতিকে স্যার একটু নজর রাখবেন স্যার। মাত্র একটি টাকা পেলে পাওনাদারের মুখে স্যার আমি ছুঁড়ে চলে আসতাম স্যার। ধন্যবাদ স্যার। আপনার স্যার কি বলে ডাকবো স্যার? প্লিজ স্যার, আপনাকে আমি প্লিজ বলবো, মানে রাজপুত্র স্যার। আচ্ছা স্যার, সালাম আলাইকুম। যতদিন এখানে থাকবো আপনাদের কোনো অসুবিধা হবে না। স্যার বলছিলাম কি, আপনার জন্য 2টো রুম ঠিক করেছি, আর ফাই ফরমাল যা আছে তা আমরাই থাকবো। এই বাবদ মাত্র 20,000 টাকা ভাড়া দিলেই চলবে। আর 3 মাসের অ্যাডভান্সটা যদি দেন স্যার তবে।
আমি খুব স্নান করবো, একটু চা খাবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি কি নাসির চৌধুরী খোঁজে এসেছ? তার সঙ্গে দেখা নেই আমার দিন 15। দুবার বিয়ের আয়োজন করেছিলাম ঢাকায়, পালিয়েছে। ঢাকায় বোধ করে তার দুঃসম্পর্কের কোনো আত্মীয় আছে। আমার মনে হয় তুমি ওকে বুঝতে পারোনি রাজন। আমি ওকে চিরদিনের জন্য চাই, কথাটা আমি স্পষ্ট করে বুঝি। অন্য কোনো কিছু বোঝানোর কোনো লাভ নেই। ওদেরকে থাকলে আমার হবে, নইলে মরবে। তোমার ভালোবাসা প্রচন্ড, তাতে হিংস্রতা আছে, হৃদয় নেই। সত্যিকারের ভালোবাসা জোর খাটায় না। তুমি খুব মশে পড়েছো রাজন। আমি আমার সারা জীবনে যা পাইনি, তুমি না চাইতেই পেয়ে গেছো তার কাছ থেকে। এদিকে আমার কাছ থেকে পালিয়ে গিয়েছিল কেন জানো? নিজের উপর প্রতিশোধ নেবার। সে আমাকে বলেছে যে সে আমাকে ঘৃণা করে। সে আমাকে এও বলেছে যে কোনোদিন যদি সে কাউকে বিয়ে করে থাকে তবে সে আমাকে। অদ্ভুত। কিছুদিন হয়তো সে আমার সঙ্গে থেকে তোমার কাছে, আবার তোমার কাছ থেকে আমার কাছে, আমার কাছ থেকে তোমার কাছে, এভাবে সেই ছুরিটা? হ্যাঁ, গাছ কাটা। কি চকচকে দেখছো? ভালোভাবে বেঁচে থাকার জন্য ছুরির কি প্রয়োজন? মিশু, একজন অসহায় বঞ্চিত মানুষের কখনো কখনো এটার দরকার হয়। মিশু, আমি তাই কোটি টাকার সম্পত্তি নিঃশেষ করে দিয়েছি নাসির চৌধুরীর জন্য। কোটি টাকার সম্পত্তি। ও আমার মাথাটা ভীষণ ভার লাগছে। তোমার ভীষণ ভয় করছে রাজন। আমার চোখের সামনে থেকে সব দৃশ্য ঝাপসা হয়ে যাচ্ছে কেন রাজন? আমার একটা অসুস্থ মাথা ব্যথা। তখন আমার দুটো হাত অবশ হয়ে যায়। তুমি তো সেই বন্ধু, যে বন্ধুর দামি ঘড়িটা হাত নেবার জন্য বন্ধুর গলা এক কুপি কেটে দুভাগ করে দিয়েছ। আর গলা কাটবার আগে খোদার কাছে প্রার্থনা করেছে, হে খোদা, আমি একটা পাপ করতে যাচ্ছি, আমাকে তুমি মাফ করে দাও। আমি শুধু নাসিকে সুন্দর দিকে অলৌকিকতা রয়েছে তাকে রক্ষা করতে চাই। তাতে যদি আমার মৃত্যু হয় তাতে রাজি। তুমি একটা শয়তানকে বলছো শরীর। বটে বটে বটে। এখন কেমন আছে বাবা? এখন বেশ ভালো, তবে মাঝে মাঝে মনে হয় ফাদার স্নিডার ওইখানটায় দাঁড়ানো। আপনারা আমার বাড়িতে এসেছেন, আমার কিছু বিশ্বাসই হচ্ছে না। আমার মতো হতচ্ছাড়া গরিবের বাড়ি। বড় বেশি বাজে কথা। আপনাদের জন্য তো চায়ের ব্যবস্থা করি। তুমি কিছু ভেবে না বাবা, আসলে তোমার উপর যে ঝাপড় যাচ্ছে সেগুলি
ও জানো, ইভা না সব সময় তোমার কথা বলে। ও তোমার একটা ছবি এঁকেছিল, আমি তো দেখে অবাক। হ্যাঁ, আজ কলেজের এক্সিবিশন হলো আর ব্যাকগ্রাউন্ডে ছিল কঞ্চি কবিতা।